ভাবুন তো, আজকের ঘটনার নাম অভিশপ্ত কূপের অন্ধকার থেকে ভেসে আসা ডাক। শুনতেই ভয় লাগছে, তাই না? কিন্তু আসল ভয়টা এখনো বাকি। এখন কল্পনা করুন চারপাশে রাতের নিস্তব্ধতা। গ্রামাঞ্চলের এক পুরনো পথ ধরে আপনি একা হাঁটছেন। বাতাস হঠাৎ থেমে গেছে, চারদিক যেন শ্বাসরুদ্ধ অন্ধকারে ডুবে গেছে। দূরে কোথাও ঝিঞ্ঝি পোকার শব্দ। হঠাৎ সেই শব্দও থেমে যায়। আপনি টের পান যেন গোটা পরিবেশটাই থেমে গেছে। হঠাৎ করেই অচেনা এক চাঁপা কান্নার শব্দ আপনার কানে ভেসে আসে। শব্দটা এতই অদ্ভুত যে আপনার শরীরের লোম খাড়া হয়ে যায়। আপনি ঘুরে তাকালেন, অথচ সামনে কিছুই নেই। চারপাশে শুধু হাহাকার করা শূন্যতা। ঠিক তখনই বুকের ভেতর এক ঠান্ডা বাতাস ঢুকে পড়ে, যেন কেউ অদৃশ্য থেকে আপনাকে ঘিরে ধরেছে। আর সেই মুহূর্তেই মনে পড়বে, যা শোনার পর আর ঘুম আসবে না, আত্মার আর্তনাদ। তবে একটা কথা সবসময় মনে রাখবেন, আত্মার আর্তনাদ কখনোই দাবি করে না যে এগুলো সত্যি ঘটনা। এগুলো সম্পূর্ণ কল্পনা ভিত্তিক। দর্শকের ব্যক্তিগত অনুভূতি ভয়কে রঙিন করে তোলে। কিন্তু একটা জিনিস ভুলে যাবেন না, ভয় সবসময় চোখে দেখা যায় না। ভয় কখনো শব্দে, কখনো ছায়ায়, আবার কখনো নীরবতার ভেতর লুকিয়ে থাকে। কারণ অদৃশ্য আতঙ্কের একমাত্র কণ্ঠস্বর আত্মার আর্তনাদ। আজকের গল্পের নাম নকল ডাক্তারের অভিশপ্ত কেবিন। এটা শুধু গল্প নয়, বরং এমন এক কাহিনী যা শোনার পর আপনার চারপাশের মানুষদের দিকে তাকিয়ে প্রশ্ন জাগবে, যাদের আমরা ভরসা করি তারা সত্যিই কি ভরসার যোগ্য? এই গল্প আপনাকে অস্বস্তির ভেতর ফেলে রাখবে, আর শেষে পৌঁছানোর আগেই আপনার বুক ধড়পড় করে উঠবে। তাহলে বন্ধুরা, আমাদের চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার নিজের কোনো ভয়ঙ্কর অদ্ভুত অভিজ্ঞতা যদি থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনার অভিজ্ঞতা হয়তো আমাদের পরের গল্প হয়ে উঠবে। আর হ্যাঁ, প্রতিদিন রাত ৮টায় আমাদের স্পেশাল এপিসোড আসছে, আর প্রতি রবিবার দুপুর 12টায় থাকছে এক্সক্লুসিভ হরর স্টোরি এপিসোড। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করি আজকের গল্প, অভিশপ্ত কূপের অন্ধকার থেকে ভেসে আসা ডাক। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ ভয় মাঝপথে থেমে থাকে না। আত্মার আর্তনাদ, ভয় যেখানে শ্বাস নেয়। সেই রাতে বৃষ্টির ধারা শহরের সব শব্দ ঢেকে দিয়েছিল। বিদ্যুৎ চমকাচ্ছিল প্রায় প্রতি 10 মিনিটে একবার করে। তখন রাত প্রায় 2:30, আর অরণ্যপুর রেল স্টেশনের পর অ্যাব্যান্ডেন্ড হয়ে পড়ে থাকা কলাবাড়ি গ্রাম এক রহস্যে মোড়া ছায়া হয়ে দাঁড়িয়েছিল অন্ধকারের বুক চিরে। শঙ্খিনী একজন সাংবাদিক। তার ব্লগে ভূতের গল্পের সত্যতা যাচাই করে লেখে। সে বহু জায়গায় গিয়েছে, নানা অভিজ্ঞতা হয়েছে, তবে যেটা তাকে বারবার ডেকে নিচ্ছিল সেটা ছিল অরণ্যপুরের এই পরিত্যক্ত গ্রামটি। শোনা যায় এখানকার পুরনো কূপটা অভিশপ্ত। অনেকেই বলেছে রাতে ওই কূপের দিকে তাকালেই চোখে অন্ধকার দেখা দেয়। কেউ কেউ নাকি চোখের সামনে নিজেদেরই মৃতদেহ ভেসে উঠতে দেখে। কেউ কেউ গিয়েছিল আর ফিরে আসেনি। শঙ্খিনী এসব কানে নিয়েছিল, হাসত, তবে তার জেদ ছিল সবকিছুর পিছনে কোনো না কোনো ব্যাখ্যা আছে। সে ঠিক করল এক রাত থাকবে সেই কূপের কাছেই। ক্যামেরা, রেকর্ডার আর তার ব্লগ পাঠকদের জন্য সরাসরি ফুটেজ তুলবে। সঙ্গে নিল একজোড়া নাইট ভিশন গগলস, একটি ইনফ্রারেড ক্যামেরা আর মোবাইল রাউটার। সন্ধে নামতেই সে পৌঁছায় কলাবাড়ি। চারদিকের বাড়িগুলো ঘন জঙ্গলে ঢাকা, ভাঙাচোরা। ছাদ নেই, দরজায় শিকল ঝুলে আছে, জানালার কাঁচ ভেঙে হাওয়ায় দুলছে। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার, গ্রামে ঢোকার মুখেই একটা লেখা চোখে পড়ে, এই কূপে তাকিও না, যাকে দেখবে সে তোমার মধ্যেই বাসা বাঁধবে। শঙ্খিনী হাসল, ক্যামেরায় সেই লেখাটা রেকর্ড করল আর বলে উঠল, যারা ভাবছে এগুলো ভূতের গল্প, চলুন এবার প্রমাণ করি সব ভুয়ো। তখন সন্ধে 7টা। কূপের চারপাশে ছিল 5টা পুরনো বাতিস্তম্ভ, যেগুলো একসময় আলো দিত। এখন শুধু তারগুলো ঝুলছে। কূপের মুখটা বেশ চওড়া, গভীরতা বোঝা যায় না। শঙ্খিনী সেই কূপের আশেপাশে তার ক্যামেরা বসিয়ে দিল, ইনফ্রারেড মোড অন করল।
রাত নেমে এলো। চারিদিকে কেবল ঝিঁঝি পোকার আওয়াজ আর দূর থেকে মৃদু ঝড়ের গর্জন শোনা যাচ্ছিল। রাত 8টা পেরিয়ে গেল, কিচ্ছু হলো না। সে ক্যামেরার ফুটেজ দেখে বলল, দর্শকরা ভাবছেন এখানেই হয়তো সব শেষ, কিন্তু রাত এখনো অনেক বাকি। ঠিক তখন একটা শব্দ হলো, ঝপ। শঙ্খিনী চমকে উঠে দেখল কূপের জলে কিছু একটা পড়ল। সে ছুটে গিয়ে ক্যামেরা ঘুরিয়ে কূপের দিকে তাক করল। কিছু নেই, কিন্তু জলে সাঁতারের মতো শব্দ হচ্ছিল, যেন কেউ ভেতরে ঘুরে বেড়াচ্ছে। সে আলো ফেলে দেখতে চাইল কূপের নিচে, আর ঠিক তখনই কূপের জল থেকে কেউ মাথা তুলল। তার মুখে ছিল না নাক, না চোখ, না কান, শুধু একটা হাঁ করে থাকা গর্ত, আর কালো জল বের হচ্ছিল ভেতর থেকে। শঙ্খিনী স্তব্ধ, ক্যামেরার লেন্স ফোকাস করতে পারছে না ঠিক করে। সে বুঝতে পারল তার পেছনেই আর একজন দাঁড়িয়ে, ধীরে ধীরে নিঃশব্দে। সে ঘুরে দাঁড়ালো, আর কিছুই দেখতে পেল না, কিন্তু পেছনে হাওয়ার ধাক্কা লাগলো গায়ের মধ্যে, ঠান্ডা হাড় ঢিলা হাওয়া। তারপর ক্যামেরা নিজে থেকে অফ হয়ে গেল। মোবাইল রাউটার কাজ করা বন্ধ করে দিল। চারিদিক নিঃশব্দ, এমন নিঃশব্দ যা মৃতদের শহরে থাকে। শঙ্খিনী তখনও বুঝতে পারেনি সে আর আগের অবস্থায় নেই। তার চোখের সামনে এখন হঠাৎ করেই ধরা দিচ্ছে কিছু দৃশ্য। একটা বাচ্চা মেয়ে কূপের ধারে বসে আছে, কেউ ঠেলে তাকে নিচে ফেলছে, তার গলা থেকে একটা হাহাকার বেরিয়ে আসছে। আর এই ঘটনার পর থেকে এই কূপটা নাকি আর সাধারণ ছিল না। এই মেয়েটার ছায়া নাকি এখনো সেই কূপেই। শঙ্খিনী নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। রাতের নিস্তব্ধতার মাঝে কূপ থেকে উঠে আসা সেই বিকৃত মুখ আর পিছনে অনুভব করা সেই অদৃশ্য অস্তিত্ব তার হাড়ের ভেতরের ঠান্ডা একটা কাঁপুনি ধরিয়ে দিয়েছিল। ক্যামেরা বন্ধ হয়ে গিয়েছে, মোবাইলের সিগন্যাল নেই, চারপাশে শুধুই কালো, যেন অন্ধকারটা কেবল আলোকে নয়, জীবনকেও গ্রাস করতে চাইছে। সে ধীরে ধীরে পেছন ফিরে আবার কূপের দিকে তাকালো, কিন্তু তখন আর কিছুই দেখা যাচ্ছিল না। কূপটা ছিল একদম শান্ত, যেন কিছুই হয়নি। শঙ্খিনী নিজেকে বোঝানোর চেষ্টা করল, হয়তো সে বেশি ক্লান্ত, চোখে ভুল দেখেছে। সে ক্যামেরা আবার চালু করতে চেষ্টা করল। ক্যামেরা এবার চালু হলেও ইনফ্রারেড মোড কাজ করছিল না। হঠাৎ করেই চারপাশে বাতাস ভারী হয়ে উঠল। সে তার চারপাশে তাকালো। এবার প্রথম সে লক্ষ্য করল কূপের পেছনের দিকের জঙ্গলটা যেন একটু বেশি অন্ধকার, আর সেই অন্ধকার থেকে কেউ যেন তাকিয়ে আছে তার দিকে। সে টর্চ জ্বালিয়ে সামনের দিকে এগোলো। ঘন আগাছা আর গাছের ফাঁক দিয়ে সে হাঁটছিল। এমন সময় তার পা একটা কিছুতে ঠেকে গেল। সে নিচে তাকালো, আর রক্ত হিম হয়ে গেল। মাটিতে একটা ছেঁড়া পোশাক পড়ে আছে, একটা লাল জামা যেটা আংশিকভাবে জলের মতো ভেজা, আর তাতে কালচের রক্তের দাগ। জামার পাশে একটা ছোট্ট পুতুল পড়ে আছে, এক চোখ উঠে গেছে, আর অন্য চোখটা যেন সরাসরি তাকিয়ে আছে শঙ্খিনীর দিকে। হঠাৎ টর্চটা নিভে গেল। চারপাশে তখন এক গা ছমছমে নিস্তব্ধতা। তার কানে এবার একটা শব্দ ভেসে এলো, অনেকটা যেন কেউ ফিস ফিস করছে। তুইও ফেলবি আমায় কূপে, ঠিক যেমন ওরা ফেলেছিল। শঙ্খিনী স্তব্ধ হয়ে গেল। সে দ্রুত টর্চ আবার চালু করল। আলো জ্বলতেই সে দেখতে পেল সামনে একখানা সাদা কাপড়ে মোড়ানো ছোট মেয়ের শরীর দাঁড়িয়ে আছে, মাথাটা নিচু করা, আর দুই হাতে পুতুলটা ধরে আছে। মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। তার মুখটা যেন আগের দেখা সেই বিকৃত মুখের মতোই, কিন্তু এবার মুখটা ভেসে উঠল আরও স্পষ্টভাবে। চোখের জায়গায় দুটো ফাঁপা গর্ত, আর ঠোঁট কাটা, জিভ ঝুলে আছে। মেয়েটা কাঁদছে, কিন্তু সে যে কান্নার আওয়াজ, সেটা যেন এক ধরনের চিৎকারের মতো, যেটা কান ফাটিয়ে দিচ্ছে, মাথায় রক্ত টেনে আনছে। শঙ্খিনী দৌড়ে পালাতে শুরু করল, কিন্তু চারপাশের গাছপালা যেন পথ আটকে দিল। তার মনে হচ্ছিল জঙ্গলটাই তাকে গিলে ফেলবে। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। ঠিক তখনই সে পড়ে গেল। কিছু একটা তার পা চেপে ধরেছে। সে মাটিতে পড়ে টর্চটা ফেলে দিয়েছে। কেউ ফিসফিস করে বলছে তার কানে,
আমি কূপে পড়েছিলাম, আমাকে কেউ ধরল না, এবার তুই যাবি। শঙ্খিনী কোনো মতে উঠে দাঁড়ালো, ছুটতে ছুটতে কূপের কাছে ফিরে এলো। তবে এবার কূপটার সামনে দাঁড়িয়ে আছে 4-5টা ছায়া। তারা কোনো মানুষ নয়, তাদের মুখ নেই, শুধু লম্বা গা ছমছমে অবয়ব। তাদের শরীর থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে, আর সেই ধোঁয়ার মধ্যেই ভেসে উঠছে মেয়েটার মুখ। কূপ থেকে এবার ভেসে এলো মেয়েটার আর্তনাদ। তারা সবাই ফেলেছে আমায়, এখন আমার পালা ফিরিয়ে দেওয়ার। কথাটা বলার সঙ্গে সঙ্গে কূপের জল থেকে ছায়াগুলো বেরিয়ে এসে শঙ্খিনীর দিক ছুটে এলো। তারপর একটাও শব্দ হলো না, একটাও শ্বাস ছিল না। পরদিন সকালে লোকাল থানায় ফোন যায়। এক গাউনের লোকের গলার ঊর্ধ্ব দেহ কূপের ধারে পড়ে আছে। কিন্তু যখন পুলিশ গিয়ে লাশটা তুলতে চায়, তখন দেখে কূপের গায়ে লেখা হয়েছে রক্ত দিয়ে, আমি এখনো পড়ে আছি, এবার তুমি নামবে। শঙ্খনীর মৃত্যুর খবর লোকাল থানায় পৌঁছানোর পর বিষয়টি আর শুধু নিখোঁজ বা দুর্ঘটনার মধ্যে সীমাবদ্ধ থাকল না। স্থানীয় মানুষেরা বলাবলি করছিল, এই কূপটা ভালো না, আগেও এমন হয়েছে, যারাই ওদিকে যায় তারা ফিরে আসে না। কিন্তু সত্যি কথা বলতে গ্রামের অধিকাংশ মানুষ জানত, শুধু সাহস করে কেউ মুখ খুলত না। কারণ অনেক বছর আগে একটা মেয়ে নিখোঁজ হয়েছিল ঠিক ওই কূপের কাছ থেকেই। মেয়েটির নাম ছিল আতসী। আতসীর বয়স তখন মাত্র 7। সে খেলতে খেলতে হারিয়ে যায়, কেউ খেয়ালই করেনি কখন সে কূপের ধারে চলে গেছে, আর তারপর কোনোদিন আর ফিরে আসেনি। লোকমুখে শোনা যায় আতসীর মা পাগল হয়ে গিয়েছিল, কূপের ধারে বসে কাঁদত দিনরাত, বলতো ও কূপে পড়েনি, কেউ ওকে ঠেলে দিয়েছে, কূপটা তাকে ফেরায়নি। একসময় মাও নিখোঁজ হয়ে যায়। সেই কূপের চারপাশে যত ঘটনা ঘটেছে তার সবটাই চেপে গিয়েছে লোকাল পুলিশ আর গ্রামবাসীরা। কিন্তু এবার যখন শহরের সংবাদ মাধ্যমের মেয়ে শঙ্খনী খুন হলো কূপের ধারে, তখন বিষয়টা চাপা পড়ে রইল না। বড় কাগজে রিপোর্ট ছাপা হলো, সাংবাদিকের রহস্যজনক মৃত্যু, ভয়ঙ্কর অতীতের অভিশপ্ত কূপ ঘিরে আতঙ্ক। আর সেই খবর নজরে এলো একজন পুরনো ক্রাইম রিপোর্টার শুভম গুহর। শুভম সাংবাদিকতার শুরুতে এই অঞ্চলে কাজ করেছিল। আতসীর কেসটাও তার চোখের সামনে ঘটে গিয়েছিল। যদিও তৎকালীন সময় প্রমাণের অভাবে কিছুই করতে পারেনি সে, কিন্তু এবার সে সিদ্ধান্ত নিল সত্যি উদ্ঘাটন করবেই। শুভম সেই কূপ ঘিরে থাকা জঙ্গল, গ্রামের মানুষ আর পুরনো রেকর্ড খুঁজে দেখল। কূপটা পুরনো জমিদার বাড়ির ভিতরে ছিল একসময়। জমিদার বাড়ির কাহিনী ভয়ঙ্কর। সেখানে বহু নারী নিখোঁজ হয়েছিল, বিশেষ করে ছোট মেয়ে। লোকেরা মুখে মুখে বলে জমিদার আর তার তান্ত্রিক পিসেমশাই অমরত্বের জন্য ছেলে মেয়েদের বলি দিত, আর সেই বলির শেষ ধাপ ছিল এই কূপে তাদের দেহ ফেলে দেওয়া। শুধু দেহ নয়, আত্মা, কান্না আর যন্ত্রণাও নাকি কূপে আটকে থাকত। জমিদার মারা যাবার পর কূপটা বন্ধ করার কথা ওঠে, কিন্তু তান্ত্রিকের অভিশাপ ছিল, যে কূপ ঢাকবে তার গলায় আমি কূপের গন্ধ শুঁইয়ে দেব। তাই কূপটা থেকে গেছে, আর থেকে গেছে সেই সব ছায়া। শুভম তার পুরনো ক্যামেরা আর রেকর্ডিং ডিভাইস নিয়ে কূপের আশেপাশে বসে রইল সারা রাত। রাত 1টার সময় হঠাৎ ক্যামেরার লেন্স ঝাপসা হয়ে গেল। শুভম বোঝে বাতাস থেমে গেছে, জঙ্গল নিঃশব্দ। এমন সময় কূপ থেকে আওয়াজ এলো, তুই ফিরিস কেন শুভম, ওদের মতো তুইও চুপ ছিলি। শুভম তাকিয়ে দেখল কূপের ধারে দাঁড়িয়ে আছে আতসী। ছোট্ট সাদা ফ্রক, এক চোখে কেবল অন্ধার, আর হাতে পুতুল। পুতুলটা থেকে রক্ত ঝরছে। আতসী বলছে, তুই তো লিখিস না, এবার লিখ, আমার গল্প লিখ, আমার কান্না লিখ, আমার মৃত্যুটা লিখ, নইলে তোর জীব আমি কেটে কূপে রাখব। শুভম দৌড়ে পালাতে চাইল, কিন্তু চারপাশটা হঠাৎ বদলে গেল। সে একটা পুরনো কাঠের ঘরে দাঁড়িয়ে, চারপাশে বাঁশি বাজছে, ঘরের দেয়ালে হাতের ছাপ, রক্ত আর ছিন্ন বিচ্ছিন্ন পুতুল। একটা দরজা খুলে গেল। সেখানে একজন মানুষ বসে আছে, মাথায় পাগড়ি, চোখে পাথরের মতো শূন্যতা, হাতে কাটা মুরগির রক্ত দিয়ে লিখছে কূপের দেয়ালে, আমার আত্মা কূপে বন্দী নয়, আমিই কূপ, আমিই লিজে অভিশাপ। শুভম সেই লেখা পড়তেই তার নাক দিয়ে রক্ত পড়া শুরু হলো। চোখের ভিতরে আতসীর মুখ ভেসে উঠল, আরও রক্তাক্ত,
আরো বিক্ষিত, আরো দুঃখিত। সে আর্তনাদ করল, তুমি কি চাও? আতসী ফিসফিস করে বলল, আমার বদলা, আমার কান্না, আমার মৃত্যুটা সবাই জানুক। আমি একা মরিনি শুভম, আমি কূপে গিয়েছি টেনে নিয়ে আরো অনেককেই। তুই লিখ, না হলে তুইও। সে কথাটা শেষ করার আগেই শুভমের মুখে এক অদৃশ্য হাত এসে চেপে ধরল। তারপর একটা ছায়া তাকে কূপের দিকে টেনে নিতে শুরু করল। শুভমের চিৎকার শুনে কেবল শূন্যতা কেঁপে উঠেছিল। গলা ফাটিয়ে সাহায্য চাইছিল সে, কিন্তু চারপাশে যেন শব্দ শোষণ করে নিচ্ছিল কোনো অদৃশ্য শক্তি। কূপের দিক থেকে এক টান যেন শুভমকে টেনে নিয়ে যাচ্ছিল। না, শুধু শারীরিক টান নয়, যেন অতীতের পাপ, চাপা দেওয়া সত্যের ভার আর হারিয়ে যাওয়া শিশুদের হাহাকার সব একসাথে দেহে মনে জড়িয়েছিল তাকে। কূপের ধারে পৌঁছেই সে আচমকা পড়ে গেল। পৃথিবী এক ঝটকায় থেমে গেল যেন। শুভম চোখ খুলতেই দেখল চারপাশ অন্ধকার, নিঃশব্দ। ঘন ঘুটঘুটে অন্ধকারের মাঝে একটু একটু করে তার সামনে দৃশ্য স্পষ্ট হচ্ছিল। এটা যেন বাস্তব নয়, আবার কল্পনাও নয়। সামনে দাঁড়িয়ে আছে ছোট ছোট শিশু, মেয়েরা, ছেলেরা। কাউরো চোখ নেই, কাউরো পা নেই, কাউরো শরীর অর্ধেক। প্রত্যেকের মুখে ভয়ঙ্কর যন্ত্রণা। তারা একসাথে বলছে একটি মাত্র বাক্য, তুই কোথায় ছিলি? শুভম বোঝে এরা সবাই সেই কূপে বলি দেওয়া শিশু। কেউ জমিদারের, কেউ তান্ত্রিকের বলি, কেউ কেবল কিউরিওসিটির শিকার। সকলেই হারিয়েছে, সকলেই কাঁদে, সকলেই চায় প্রতিশোধ। তারপর একজন উঠে এলো সামনে, আতসী। তার মুখ আজ আর আগের মতো নেই, বিকৃত, ছিন্ন, চোখের কোটর ফাঁকা, গলা থেকে রক্ত গড়াচ্ছে। সে বলল, তুই যদি লিখিস, যদি আমাদের গল্প পৌঁছে দিস দুনিয়ার সামনে, আমরা তোকে ছেড়ে দেব, নয়তো তোর আত্মাও কূপের পাথরে আটকে থাকবে। শুভম কাঁপতে কাঁপতে মাথা নেড়ে রাজি হয়ে গেল। হঠাৎ চারপাশে সবকিছু গলে গেল, আলো, কান্না, রক্ত, ছায়া সব মিলিয়ে এক প্রচণ্ড চিৎকার। তারপর সে জ্ঞান হারালো। পরদিন ভোরবেলা কূপের ধারে এক গরিব কৃষক দেখতে পায় অচেতন শুভমকে। হাসপাতালে উঠে শুভম মুখ খোলে না, শুধু পাথরের মতো তাকিয়ে থাকে ছাদের দিকে। মুখে মাঝে মাঝে ফিসফিস শব্দ বেরোয়, আতসী, রক্ত, লিখতে হবে, লিখতেই হবে। কয়েকদিন পর শুভম হাসপাতাল থেকে ছাড়া পায়, আর তার এক সপ্তাহ পরে দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রে ছাপা হয় 12 পাতার এক ভয়ঙ্কর রিপোর্ট, অভিশপ্ত কূপ, 75 বছরের গোপন হত্যাকাণ্ড ও জমিদার বাড়ির পৈশাচিক ইতিহাস। সঙ্গে ছাপা হয় বহু ছবি, পুরনো রেকর্ড, শিশুদের নিখোঁজ হওয়ার মামলা, জমিদার ও তার তান্ত্রিকের ঘৃণ্য চুক্তি। এই রিপোর্ট পড়ে দেশজুড়ে শোরগোল পড়ে যায়। প্রশাসন বাধ্য হয় তদন্তে নামতে। কূপ খুঁড়ে বেরিয়ে আসে সত্য, মানুষের হাড়, ছেঁড়া পুতুল, লকেট আর রক্তে লেখা কয়েকটি শব্দ, আমরা ফিরে আসব। কূপটি অবশেষে সিল করে দেওয়া হয়, চারপাশে লোহার ব্যারিকেড, পুলিশ প্রহরা। কিন্তু তার কিছুদিন পর সেই পুলিশ প্রহরীরই একজন নিখোঁজ হয়ে যায়। তার সহকর্মীরা বলে শেষ রাতে সে একা দাঁড়িয়েছিল কূপের পাশে। তার ওয়াকিটকি থেকে পাওয়া শেষ শব্দটি ছিল, আমি শুধু তাকিয়েছিলাম। একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়েছিল, সাদা জামা, পুতুল হাতে, আর তারপর শুধুই নিঃশব্দতা। এখনও যদি কেউ গভীর রাতে সেই কূপের দিকে তাকায়, একটা সাদা ছায়া কূপের ধারে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তার চোখ নেই, কিন্তু মুখে সেই পুরনো কথা, তুই লিখবি তো, নইলে তোর গল্প আমি লিখব। তো এইভাবেই শেষ হলো আজকের গল্প। কিন্তু সত্যিই কি সব শেষ হলো, নাকি কোনো কিছু এখনো অপেক্ষা করছে অন্ধকারের আড়ালে আপনার আশেপাশে কোথাও? আপনি কি নিশ্চিত এখনো একা আছেন? হয়তো না। আবার দেখা হবে এক নতুন রাতের গল্পে, আরও এক আত্মার আর্তনাদে।
আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর তোমার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে সেটা লিখে পাঠাও, আমি সেটা নিয়েই পরের ভিডিও বানাবো। মনে রেখো, কালকের এপিসোডে আরও ভয় অপেক্ষা করছে, তাই মিস করো না। প্রতিদিন রাত ৮টা আর রবিবার দুপুর 12টায় আমাদের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।